গর্ভের সন্তান ক্ষতি হতে পারে। এভাবেই রাতেই ওনার স্ত্রী ঝুনঝুন শব্দটা শুনতে পায়। একটু ভয় লাগলেও ওনার কাছে শব্দটা শোনা একটা নেশার মতো হয়ে যায়, কিন্তু তার স্বামীকে আর তিনি সেটা বলেন না। তখন ওই এলাকায় বিদ্যুৎ পৌঁছায়নি। ওনাদের বাথরুমটা বাগানের এক পাশে ছিল। রাতে প্রকৃতির ডাকে সাড়া দেবার দিতে হলে ওনারা ওনার স্বামীকে নিয়ে যেতেন, কিন্তু কোনোদিন কিছু দেখেননি। একদিন রাতে লোকমান ভাইয়ের বাথরুম যাবার প্রয়োজন হয়। লোকমান ভাই বলে, আজ আমিও ঝুনঝুনির শব্দ শুনতে পেয়েছি। ওনার স্ত্রী ভয় পাবে বলে তাই দোলনার কথাটা আর বলে না। ওনার স্ত্রী বলল, তুমি আজ পেয়েছো আর আমি প্রতি রাতে পাই। একদিন কাজ বেশি থাকায় লোকমান ভাইয়ের বাসায় আসতে রাত 8টার মতো বেজে যায়। তিনি সাইকেল থেকে নেমে গেট দিয়ে বাসায় প্রবেশ করতেই দেখতে পারেন একটা বাচ্চা মানুষের মতো ছায়া উঠোনের মাঝখানে দৌড়ে বাগানের দিকে চলে গেল। তিনি কোনো মতে সাইকেল রেখে ঢুকে যায়, স্ত্রীকে কিছু বলে না। একদিন রাতে খাবার সময় লোকমান ভাই তার ছোট ভাই বলে সেও নাকি উঠোনে ঝুনঝুনির শব্দ শুনতে পায়। জানালা খুলে দেখে কিছুই নেই। ওনারা ভয় পাবে বলে লোকমান ভাই ওর কথায় পাত্তা দেয় না। লোকমান ভাইদের বাগানের পাশে আয়নাল হক চাচাদের বাসা ছিল। একদিন আয়নাল হক চাচা লোকমান ভাইকে কথায় কথায় বলেন, লোকমান, তোমরা কি রাতে মোমবাতি নিয়ে বাথরুমে যাও? তোমার আর টর্চ আছে, ওটা নিয়ে যাবে। মোমবাতি নিয়ে বাথরুমে যাওয়াটা ঠিক না। লোকমান ভাই ভ্রু কুঁচকে বলেন, কই, না তো চাচা, আমরা মোমবাতি ব্যবহার করি না, কুপি নয়তো লণ্ঠন জ্বালাই, আর বাথরুমে গেলে টর্চ নিয়ে যায়। আয়নাল হক চাচা বলেন, তাহলে আমি রাতে কি দেখি? কেমন মিটমিটে আলো নিয়ে যায় আবার আসে তোমাদের বাগানে? লোকমান ভাই আগ্রহের সাথে জানতে চায়, একটু খুলে বলবেন কি চাচা? চাচা বলেন, আমি মাঝে মাঝে গভীর রাতে দেখি মোমের আলোর মতো একটা আলো পুকুর পাড়ে তোমার ওই মেয়ের কবরের কাছ থেকে তোমার বাসার দিকে চলে যায়, কিন্তু আলোটাকে কখনো বাতাসে দুলতে দেখিনি। লোকমান ভাই চাচাকে বলেন, কি বলেন? আমরা তো কোনোদিন কিছু দেখিনি, হয়তো ভুল দেখেছেন আপনি। এই বলে চলে যায় লোকমান ভাই, কিন্তু তার মনে চলে আসে অজানা ভয়। একদিন রাতে দরজা ধাক্কানোর শব্দে স্বামী স্ত্রী দুজনেরই ঘুম ভেঙে যায়। লোকমান ভাই ভাঙা ভাঙা কণ্ঠে বলেন, কে দরজা ধাক্কা দেয়? ওপাশ থেকে কান্না মাখা কণ্ঠে আওয়াজ আসে, আব্বু, আমি লামিয়া, দরজা খোলো। তোমরা আমাকে বাইরে রেখো কেন? আমার খুব কষ্ট হয়। আমার দোলনা খুলেছ কেন? স্বামী স্ত্রী দুজনেই শুনতে পায়। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। লোকমান ভাই সাহস করে উঠে দরজা খুলতেই দেখতে পায় একটা ছায়া বাগানের দিকে চলে গেল। সেদিন রাতে আর ঘুম হয় না। ফজরের নামাজ শেষে মসজিদের ইমাম সাহেবকে সবকিছু খুলে বলে। পরদিন বিকেলে ইমাম সাহেব এসে পানি পড়ে বাড়ির চারিদিকে ছিটিয়ে দিয়ে যায়। তারপর 2-3 মাস আর কিছু হয় না। সবাই সবকিছু ভুলে গেছে। আর ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু না। লোকমান ভাইয়ের শাশুড়ি বাড়িতে আসেন। এদিকে ওনার স্ত্রীর সন্তান প্রসব করার সময় হয়। ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত 1:30 হবে। লোকমান ভাইয়ের স্ত্রী আবারও একটি কন্যা সন্তান প্রসব করেন। সবাই হাসপাতাল থেকে যায়, কিন্তু বাড়ি পাহারা দেওয়ার জন্য লোকমান ভাই ওনার ছোট ভাই লিয়াকতকে বাসায় যেতে বলেন। হাসপাতাল থেকে বাসায় আসতে লিয়াকতের 1 ঘন্টার মতো সময় লাগে। ফজরের নামাজ শেষে লোকমান ভাই যখন বাসায় আসেন, তখন দেখতে পান ওনার ছোট ভাই উঠোনে পড়ে আছেন। পানি ছিটিয়ে জ্ঞান ফেরানো হয় লিয়াকতের শরীরে তখন অনেক জ্বর। জানতে চায় ওর কি হয়েছিল। লিয়াকত বলে, আমি যখন বাসায় ঢুকি তখন দেখতে পাই আমাদের ঘরের দরজার সামনে ছোট একটি মেয়ে দাঁড়ানো। আমি কে ওখানে বলতেই যখন আমার দিকে ঘুরে দাঁড়ায়, তখন দেখি ওটা লামিয়া। ওর মুখটা পুকুর থেকে তোলার সময় যেমন ফ্যাকাশে ছিল ওই রকমই আছে। আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলছিল কোলে নিতে। আমার আর কিছু মনে নেই। লিয়াকতের জ্বর 4-5 দিন ছিল, কিন্তু জ্বর ভালো হয়ে গেলেও রাতে স্বপ্ন দেখতো ওই ঘটনা আর চিৎকার দিয়ে উঠত। শহরের বড় মসজিদের ইমামকে ঘটনা বলার পর ইমাম সাহেব এসে বাড়ি বন্ধ করে দিয়ে যান। এভাবে বেশ কিছুদিন ভালোই কাটে, কোনো সমস্যা হয় না। লোকমান ভাই যে ঘরে থাকতেন ওই ঘরে খাটের পাশেই একটা ছোট জানালা ছিল, আর ওই জানালা দিয়ে পুরো বাগানটা দেখা যেত। একদিন রাতে কাশি ফেলার জন্য জানালা খুলতেই দেখতে পান মেয়ের কবরের উপরে একটা আলো মিটমিট করে জ্বলছে। উনি জানালা লাগিয়ে একটু ফাঁক রেখে দেখার চেষ্টা করেন, কিন্তু একটা বাতাস এসে আলোটা নিভিয়ে দেয়। এরপর প্রায় প্রতি রাতেই চুপি চুপি ওই আলোটা দেখেন। এখন ওনার ভয় লাগে না, তবে মেয়েটার কথা ভেবে খুব কষ্ট পান, কাঁদেন। 5-6 মাস কেটে যায়। ওনাদের পরের বাচ্চাটাও দেখতে দেখতে ওই মেয়ের মতোই হয়েছে, বিন্দু মাত্র তফাৎ। মেয়েকে ঘুম পাড়িয়ে যখন লোকমান ভাইয়ের স্ত্রী এদিক সেদিক যান, তখন ফিরে এসে দেখেন মেয়ে শুয়ে শুয়ে একদিকে আকাশের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। দেখলে মনে হবে কারোর সাথে খেলছে, অথচ 2-3 মিনিট হবে ঘুম পাড়িয়ে গেছে। সামনে গেলে একটা বাতাস শোঁ করে চলে যায়। প্রায় এমন হয় ওনার স্বামীকে বলেন, ওনার স্বামী যা বলার
যা হবার হোক, তবে ভয় পাবার কিছু নেই। আমার মন বলে ও আমার মেয়ে, আমাদের কোনো ক্ষতি সে করবে না। অনেকেই রাতে লোকমান ভাইদের বাগানে আলো জ্বলতে নিত্য দেখেছে। ওনার পরের মেয়েটাও আস্তে আস্তে হাঁটতে শিখে যায়। একদিন দুপুরে ওনার স্ত্রী রান্না করছিল, এমন সময় ওই পাগলটা যে এসেছিল সে আবার আসে। লোকমান ভাইয়ের স্ত্রী পাগলকে বসতে বলেন, কিন্তু পাগলটা না বসে শুধু বলে, তোকে না বলেছিলাম সন্তানকে চোখে চোখে রাখবি? শোন, তোর মেয়ের জানাজার নামাজ যে ইমামকে দিয়ে পড়িয়েছিলি, কোনো একটা কারণে তার কোনো একটা ঝামেলা হয়েছিল সেখানে, তাই মেয়ের জানাজা পরিপূর্ণ হয়। ভালো ইমাম আরো একজন ইমামকে দিয়ে গায়েবী জানাজা পড়িয়ে দিস, সব ঠিক হয়ে যাবে। এই বলে পাগলটা চলে যায়। পরে জানাজা পড়ানো হয় এবং সব ঠিক হয়ে যায়, আর কোনো সমস্যা হয় না। পরে যে মেয়ে হয় সেও বড় হয়ে যায়, বিয়ে হয়ে যায়। এখন অবশ্য তারা ওই বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে গেছে। সম্পূর্ণ সত্য একটা ঘটনা। যতটুকু নিজে দেখেছি তার চেয়ে আমার মা বাবার মুখে শুনেছি ভালোভাবে। এলাকার মুরব্বী যারা ছিলেন সবাই এই ঘটনা জানেন। হয়তো গুছিয়ে লিখতে পারিনি, ভালো লাগলে শ্রোতাদের পড়ে শোনাবেন। আমার কাছে আরো ঘটনা রয়েছে, সময় পেলে পাঠিয়ে দেব। ভালো থাকবেন। বুদ্ধাফিমের সবার জন্য রইল শুভকামনা। সরোয়ার হোসেন শাহিন, থানাপাড়া, থানা পোস্ট, জেলা লালমনিরহাট। হ্যাঁ, উনি কোন একটা কারণে, ব্যস্ততার কারণে ফোন ধরতে পারেনি। তারপরে ফোনে কথা হলো এবং আমি বললাম যে আপনার ঘটনাটা আমি পড়েছি, আমার কাছে অদ্ভুত লেগেছে, কিন্তু ঘটনাটা যে আমি বিশ্বাস করবো আমি ঠিক বুঝতে পারছি না যে কিভাবে, কেন বিশ্বাস করবো বা কি। উনি জাস্ট একটা কথাই আমাকে উত্তরে বলেছেন যে এই ঘটনার সমস্ত দায়িত্ব আমি নিলাম, এবং যদি কোনো সমস্যা হয় উনি আমাকে ওনার ফেসবুকের আইডি আমাকে মেইল করেছেন এবং তিনি বলেছেন যে যে কেউ যোগাযোগ করতে পারে, এটা সমস্ত কিছুর দায়িত্ব আমি নিলাম। আমি ঘটনাটা পড়ার সাহস পাচ্ছি তার কথাতেই, এবং আমি পড়ে ফেলছি সেই ঘটনাটি ঠিক যেভাবে তিনি লিখেছেন। প্রিয় রাসেল ভাই, সালাম নিবেন, কেমন আছেন জানতে চাইবো না, কারণ আমি জানি যে আপনি বরাবরই ভালো থাকেন এবং ভালো থাকারই দলে। আমি সরোয়ার হোসেন, আমি আশুলিয়া থাকি। কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল 2011 সালের রমজান মাসে। ঘটনাটা ভৌতিক কিনা আমি জানি না, তবে ঘটনাটা বড় অদ্ভুত, যার কোনো ব্যাখ্যা আমি আজও খুঁজে পাই নাই। 2011 সালের রমজান মাসে আমি আমার নানি বাড়ি বরিশালের অন্তর্ভুক্ত সেলিমপুরে বেড়াতে গিয়েছিলাম। আমার জীবনে ওই বাড়ি আমি প্রথম আমার নানির বাড়ি গিয়েছিলাম। নানিদের গ্রামটা অজপাড়া গ্রাম বলতে যা বোঝায় ঠিক তাই। এখনো ওই গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি। গ্রামে পাকা রাস্তা বলতে ইটের তৈরি রাস্তা। ওই গ্রামে কেবলমাত্র গ্রামীণ সিম ছাড়া কোনো সিমের নেটওয়ার্ক পাওয়া যায় না। এমনকি ওই গ্রামে FM রেডিও পর্যন্ত চলে না। নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন যে এটা আজ অব্দি কতটা অনুন্নত। যাই হোক, বেড়ানো শেষে এবার আমার বাসায় ফেরার পালা। নানি বাড়ি যেতে হলে বড় একটা নদী পার হতে হয়, যার এক প্রান্তের নাম সাহেবরামপুর এবং অপর প্রান্তের নাম সেলিমপুর। ট্রলারে করে এই নদীটি পাড়ি দিতে প্রায় 45 মিনিট সময় লাগে। তো আমি ওই নদীর ট্রলার ঘাটে এসে উপস্থিত হলাম এবং ট্রলারে উঠলাম। প্রতিবার ট্রলারে ইঞ্জিন চালিত নৌকা সেটা হচ্ছে 15 জন যাত্রী নেয়, কিন্তু তখন কেবলমাত্র আমি সহ ট্রলারে যাত্রী মাত্র 4 জন। সুতরাং বোঝাই যাচ্ছে যে ট্রলার ছাড়তে বেশ দেরি হবে। স্মোকিং এর বদ অভ্যাস ছিল এবং বদ অভ্যাস থাকায় আমি একটি সিগারেট ধরিয়ে ট্রলারে উঠে বসলাম। সিগারেট প্রায় শেষ, এমন সময় দেখি একজন বৃদ্ধ লোক ট্রলারে ওঠার জন্য এগিয়ে আসছে। বৃদ্ধ লোকটির উচ্চতা দেখলে যে কেউ অবাক হবে। লোকটির উচ্চতা স্বাভাবিকের চাইতে বেশি বলেই মনে হলো। লোকটির পরনে ছিল লম্বা লম্বা সাদা পাঞ্জাবি, মুখ ভর্তি সাদা সাদা দাড়ি। লোকটির শরীর থেকে অদ্ভুত সুন্দর সুঘ্রাণ আসছিল। ওই মুহূর্তে আমার ইচ্ছা করছিল তার শরীরের সাথে মিশে গিয়ে ঘ্রাণ নিতে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এটা কোনো সাধারণ পারফিউম বা আতরের ঘ্রাণ বলে মনে হচ্ছিল না। অনেকে হয়তো খেয়াল করে থাকবেন, কিছু কিছু মানুষ দেখলে অজানা কারণেই তাকে ভক্তি শ্রদ্ধা করতে ইচ্ছে করে। এই লোকটাও তেমনই ছিল। তাকে দেখেই আমি জানি না তার সঙ্গ পেতে ইচ্ছে করছিল। নদীতে জোয়ার থাকার কারণে ঘাট থেকে ট্রলার বেশ কিছুটা উপরে উঠে গিয়েছিল। আমি ভাবলাম বৃদ্ধ লোক হয়তো ট্রলারে উঠতে তার কষ্ট হবে, তাই তাকে হেল্প করার জন্য আমি তার দিকে এগিয়ে গেলাম এবং তার হাতে ধরে টেনে ট্রলারে তুললাম। এবং ঠিক তখনই ঘটল বিপত্তি। ট্রলারের চালক বলল, ভাই নামেন, সাহেবরামপুর ঘাটে তো এসে গেছি। আমি অবাক হয়ে পেছনে তাকে দেখি সত্যি সত্যি সাহেবরামপুর ঘাটে পৌঁছে গিয়েছি। কিন্তু এটা কিভাবে হলো? ট্রলারে তো আরো 10 জন যাত্রী নেবার কথা ছিল। তাছাড়া ওই নদী পার হতে 45 মিনিট সময় লাগে। ওই বৃদ্ধ লোকটাকে ট্রলারে তুলতে না তুলতেই কিভাবে 45 মিনিট সময় পার হয়ে গেল? আমি হতভম্বের মতো বারবার এদিক ওদিক তাকাচ্ছি। হঠাৎ করে দেখি ওই বৃদ্ধ লোকটিও কোথায় যেন উধাও হয়ে গেছে। কিছুই বুঝতে পারছি না। কোনো মতে নিজেকে সামাল দিয়ে বাস স্টপে পৌঁছানোর জন্য টর্কির উদ্দেশ্যে রওনা হলাম। সময়ের ব্যবধানে টর্কি পৌঁছেও গেলাম, কিন্তু টর্কি গিয়ে দেখি আরেক ঝামেলা। টর্কি টু বরিশালের লোকাল বাস চালকদের কোনো একটা কারণে ধর্মঘট চলছে, তাই আজ কোনো লোকাল গাড়ি চলবে
না। এখন বরিশাল যাওয়ার একমাত্র উপায় হচ্ছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসা বাস। আমি একা একা বাসের জন্য ওয়েট করছি। আমার থেকে প্রায় 20 হাত দূরে একটা বাসের কাউন্টার, এবং কাউন্টারে প্রায় 30 থেকে 40 জন লোক বরিশালগামী বাসের জন্য ওয়েট করছে। আমার পেছনে হাত দুয়েক দূরেই পান সিগারেটের দোকান। আমি দোকান থেকে সিগারেট কিনে এনে আবারও ঠিক ওই স্থানেই দাঁড়িয়ে রইলাম, সিগারেট টানছি। এর মধ্যে দেখি কোথা থেকে ওই বৃদ্ধ লোকটি এসে হাজির হয়েছে। এসে বলল, তুমি তো বরিশাল যাবা, দাঁড়াও একটু পরেই বাস আসবে, আমিও বরিশাল যাব। আমি কোনো কথা না বলে চুপচাপ তার দিকে তাকিয়ে আছি। মিনিট দুয়েকের মধ্যেই ঢাকা থেকে আসা বরিশালগামী একটা বাস এলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে বাসটি কাউন্টারে না থেমে অতগুলো যাত্রীকে উপেক্ষা করে সরাসরি আমাদের সামনে এসে থামলো। আমরা দুজনে কেউই বাস থামানোর জন্য ইশারা করি নাই। আরো আশ্চর্যের ব্যাপার হচ্ছে বাসটি কাউন্টার এবং যাত্রীগুলোকে রেখে প্রায় 20 হাত দূরে আমাদের কাছে এসে থেমেছে। বৃদ্ধ লোকটি বলল, বাসে ওঠো, নইলে ভালো সিট পাবে না। আমিও তার কথা মতো বাসে উঠে গেলাম। কিছুক্ষণ পরে দেখি ওই বৃদ্ধ লোক বাসে ওঠে নাই, কিন্তু উনি তো বলেছিলেন যে উনিও বরিশাল যাবেন, তাহলে উনি বাসে উঠলেন না কেন? আমি ওই বৃদ্ধ লোকটিকে খোঁজার জন্য বাস থেকে নেমে গেলাম, কিন্তু ওই লোকটিকে কোথাও দেখতে পেলাম না। পাশেই যে দোকান থেকে আমি সিগারেট কিনেছিলাম ওই দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম। আমার সাথে যে বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে ছিলেন উনি কোথায় গিয়েছেন? আপনি কি দেখেছেন? অনেকাঙ্ক্ষিত ভাবে দোকানের মালিক উত্তর দিলেন, আপনাকে তো একাই দাঁড়িয়ে থাকতে দেখলাম। আপনি কোন বৃদ্ধ লোকের সাথে, আপনি কোন বৃদ্ধ লোকের কথা জিজ্ঞেস করছেন? আপনি তো বাস থেকে নেমে এলেন। আপনি বাস থেকে নেমে এলেন কেন? বাস আর কখন আসবে তার কোনো ঠিক আছে? দোকানের মালিকের উত্তর শুনে আমি হতভম্ব হয়ে গিয়েছি। মনে হচ্ছে আমার চারপাশের সবকিছুই ভোঁ ভোঁ করে ঘুরছে। এর মানে ওই বৃদ্ধ লোকটিকে কেবলমাত্র আমিই দেখতে পেয়েছি, অন্য কেউ দেখতে পায়। বাসটিও ছেড়ে চলে গেছে। এখন কি করবো বুঝতে পারছি না। একটা সেলুনে ঢুকে কিছুক্ষণ মাসাজ করে করলাম এবং মাথা ব্যথা কমানোর জন্য। কিছুক্ষণ পর আমার বাসায় ফোন দিয়ে বললাম লোকাল বাস বন্ধ। ঘন্টা দেড়েকের মধ্যেই বাসা থেকে গাড়ি আসলো এবং আমি আমাদের গাড়িতে করেই বরিশাল ফিরে গেলাম। সময়ের ব্যবধানে ঘটনাটা একেবারেই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। 2012 সালের 24 অগস্ট আমি যে কোনো একটা কারণে বাসায় কাউকে কিছু না বলেই বাসা থেকে বেরিয়ে গিয়েছিলাম। উল্লেখ্য তখন আমি খুলনা থাকি। উদ্দেশ্য রাতের লঞ্চে করে খুলনার দক্ষিণাঞ্চল ভাগবা যাব। ঘটনাক্রমে লঞ্চ ঘাটে গিয়ে উপস্থিত হলাম এবং কিভাবে ভাগবা যেতে হবে তা আমার বন্ধুকে ফোন দিয়ে শুনে নিলাম। বন্ধুর কথা মতো রাত 10টার লঞ্চে টিকিট কাটলাম। রাত 10:13 লঞ্চ ছাড়লো। লঞ্চের নাম ছিল MV ওয়াটার কিং 2009। গ্রাম্য লঞ্চ হওয়ার কারণেই এই লঞ্চটি বেশ ছোট। রাত প্রায় 1:30 ঘুম না আসার কারণে আমি হাঁটতে হাঁটতে লঞ্চের ছাদে গেলাম। লঞ্চের ফোকাস লাইটের সাথে হেলান দিয়ে বসে একটা সিগারেট ধরালাম। সিগারেট টানছি এমন সময় দেখি একজন মুরব্বী টাইপের লোক লঞ্চের এক কোনায় কোনাকুনি হয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে দাঁড়িয়েছে। লোকটিকে কোনাকুনি হয়ে দাঁড়াতে দেখে আমি বেশ অবাক হয়েছিলাম। ভাবলাম লোকটি হয়তো সবসময় এই পথে যাওয়া আসা করে, তাই সে জানে পশ্চিম দিক কোন দিকে। বাতাসের তোড়ে লোকটির নামাজ পড়তে অসুবিধা হচ্ছিল। বাতাসের কারণে বারবার সিজদা লোকটির জায়নামাজ তথা গামছাটা উড়ে যাচ্ছে, এতে লোকটির সিজদা দিতে অসুবিধা হচ্ছিল। তাই আমি লোকটিকে হেল্প করার জন্য উদ্দেশ্যে এগিয়ে গেলাম। আমি তার কাছে গিয়ে গামছাটা এক হাত দিয়ে চেপে ধরলাম এবং যাতে গামছাটা না ওড়ে। নামাজ পড়ার শেষে উনি আমার দিকে তাকিয়েই একটা হাসি দিলেন। ওই মুহূর্তে লোকটিকে আমার পরিচিত বলে মনে হচ্ছিল, কিন্তু কোথায় দেখেছি সেটা মনে করতে পারছিলাম না। লোকটি আমাকে অবাক করে দিয়ে বলল, চিনতে পারছেন না? চিনতে পারছো না? তোমার সাথে আমার সেলিমপুরে দেখা হয়েছিল। তুমি তো বাসা থেকে কাউকে না বলে বেরিয়ে গেছো। তুমি ভাগবা যাচ্ছ এক বন্ধুর বাড়িতে। অবাক করা বিষয় হচ্ছে বৃদ্ধ লোকটি আমি কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি, এমনকি আমার বন্ধুর বাবার নাম পর্যন্ত বলে দিল। আমার মাথার ভেতরে কেমন যেন কুয়াশা নেমেছে। হঠাৎ করে উনি বললেন, আমি একটু পানি খাওয়াতে পারবে? আমি পানি কেনার জন্য ছাদ থেকে নিচে নেমে এলাম এবং পানি কিনে আবার ছাদে গেলাম, কিন্তু ছাদের কোথাও ওই বৃদ্ধ লোকটি নেই। ওই বৃদ্ধ লোকটিকে আমি ড্রাইভারের রুম সহ পুরো লঞ্চে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাই। লঞ্চটি কোনো ঘাটেও থামে। উনি লঞ্চ থেকে নেমে যাবে, তাহলে উনি গেল কোথায়? ঘটনার পরিপ্রেক্ষিতে আমার অসম্ভব মাথা ব্যথা শুরু হয়ে গেল। রাত প্রায় 2:45। আমার বন্ধু বলেছিল ভাগবা পৌঁছাতে পৌঁছাতে সকাল 8টা কি 8:30 বাজবে। আমি তাই ঘুমানোর সিদ্ধান্ত নিলাম। ঘুমানোর সময় পাশের লোককে বললাম ভাগবা এলে আমাকে একটু ডেকে দেবার জন্য। কেবল ঘুমিয়েছি, এর মধ্যে পাশের লোকটি আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। সে বলল, ভাই ভাগবা চলে এসেছে। আমিও লঞ্চ থেকে নেমে গিয়ে দেখি সত্যিই ভাগবা চলে এসেছে, কিন্তু ঘড়ির টাইম দেখে আমার মাথায় বাজ পড়লো কেবল রাত 3:30 বাজে। কিন্তু আমার বন্ধু তো বলেছিল 8টা 8:30 বাজবে। লঞ্চ থেকে ভাগবা ঘাটে কেবলমাত্র আমি একাই নেমেছি। এখান থেকে আমি এখন একা একা কোথায় যাব? বন্ধুর গ্রামে আমি এই প্রথম এসেছি, তাই এই গ্রামের রাস্তাঘাট আমি কিছুই চিনি না। এটিও অজপাড়াগা। খুলনার কেউ যদি এই মুহূর্তে ঘটনাটা শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আমার কাছে টর্চ লাইট বা ওই জাতীয় কোনো কিছুই নেই, তাই অগত্যা দাঁড়িয়ে রইলাম। মশার কামড় খেতে খেতে এক পর্যায়ে আমি অধৈর্য হয়ে গেলাম এবং সিদ্ধান্ত নিলাম হাঁটা শুরু করব, যা হবে হবে, যে হবে সেই কাজ। আমি হাঁটা শুরু করলাম। আমি যে রাস্তা দিয়ে হেঁটে চলেছি তার এক পাশে ফাঁকা বড় বিল আর এক পাশে নদী, একটি সুন্দরবন এরিয়া, তাই নদীর পাড়ে লম্বা খাড়া শিকড় দেখতে পাই। লঞ্চ ঘাটটা ক্রস করার কিছুক্ষণের মধ্যেই অন্ধকারের মধ্যে তলিয়ে গেলাম। অন্ধকারে নিজের হাতটাও দেখতে পাচ্ছি না। পরিবেশটা কেমন যেন ভুতুড়ে টাইপের মনে হচ্ছিল। আমি হেঁটেই চলেছি, হঠাৎ
কি যেন পেছন থেকে আমার হাত টেনে ধরলো। আমি চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখি সেই বৃদ্ধ লোকটি বললেন, সামনে একটা মসজিদ আছে, ওই মসজিদে গিয়ে বসে থাকো, আজান দেবে, তারপর তুমি ওইখান থেকে বের হবে, তার আগে নয়। মসজিদের পেছনে বড় মটকিতে পানি রাখা আছে, পানি খাওয়ার দরকার হলে ওইখান থেকে পানি খেয়ে নেবে। আচ্ছা, এক নিঃশ্বাসে কথাগুলো বলে বৃদ্ধ লোকটি উল্টো পথে হন হন করে হাঁটা শুরু করলেন। বৃদ্ধ লোকটির কথা মতো আমি মসজিদে গিয়ে বসে রইলাম, কিন্তু মশার কামড় আর সহ্য করতে পারছি না, অগত্যা হাঁটা শুরু করলাম। মিনিট দুয়েক হাঁটার পর কে যেন পেছন থেকে বজ্র কণ্ঠে আমার নাম ধরে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখে ওই বৃদ্ধ লোকটি রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়েছে। সে বলে উঠলো, তোকে না বললাম আজান হওয়া পর্যন্ত, আজ পর্যন্ত মসজিদ থেকে বের হবি না? যা মসজিদে গিয়ে বয়, আজান হবে তারপরে মসজিদ থেকে বের হবি, এটা তোর কাছে রাখ।